মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান কাল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক, শ্রমবাজার সহ অবৈধ প্রবাসীদের সমস্যা সমাধানের আশা। বাইরে যাওয়ার সময় দেখা যাচ্ছে পুলিশের ভয় চলাফেরা করা লাগে। টাকা নিয়ে এজেন্টরা বহুত দুর্নীতি করতেছে। আমরা চাই যারা অবৈধ আছে ওদেরকে বৈধতার সুযোগ দেওয়া হোক। বন্ধ বাজার, সেই বাজার যদি পুনরায় খুলতে পারে সেজন্য উনি কাজ করবেন। ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে একটা নেগোসিয়েশন দ্রুত শুরু করা। কুয়ালালামপুর থেকেই চীনে যাবেন সরকার প্রধান, তিস্তা ইস্যুতে গুরুত্ব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা, তিস্তার পানি বেড়ে রংপুরে সেতু রক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে 1200 পরিবার। ইলিয়াস আলী গুমে জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল, ট্রাইব্যুনালে দেহরক্ষীর সাক্ষ্য, আরও 30 জনকে হত্যায় সম্পৃক্ততার অভিযোগ, নিষ্ঠুর খুনি আখ্যা। আগের ঋণের বোঝা নিয়ে প্রস্তাবিত বাজেট পারফেক্ট নয়, সমস্যা দূর করতে চলছে পর্যালোচনা, বললেন অর্থমন্ত্রী। ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের খোঁজে সরকার। কাতারে কর্মস্থলে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল 5 বাংলাদেশির, কমিউনিটিতে শোকের ছায়া, গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাটে স্বজনদের আর্তনাদ। এবং বিশ্বকাপে 33 ম্যাচে গোলের সেঞ্চুরি, আর্জেন্টিনার সামনে কাল অস্ট্রিয়া চ্যালেঞ্জ, জয়ের খোঁজে রাতে আলাদা ম্যাচে লড়বে স্পেন বেলজিয়াম, 1 যুগ পর নকআউটে জার্মানি। মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় রাত 8:45 কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান তিনি। তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে দেওয়া হয় লাল গালিচার সংবর্ধনা। এর আগে দুপুর 2:50 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। এর আগে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরে পৌঁছে সফরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার মন্ত্রী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মালয়েশিয়া থেকেই মঙ্গলবার চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রমবাজার, অবকাঠামো উন্নয়নের মতো বিষয় গুরুত্ব পাবে। কুয়ালালামপুরে মালয়েশিয়া বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, আমি এই মুহূর্তে অবস্থান করছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে সাংগ্রিলা হোটেলে, যেখানে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার সফরে যে আসলেন, অর্থাৎ 8:45 এখানকার স্থানীয় সময়, অর্থাৎ বাংলাদেশ সময় 6:45 কুয়ালালামপুরের যে বিমানবন্দর রানওয়ে ছুঁয়েছে তার বহনকারী ফ্লাইটটি, এবং সেখান থেকে তিনি কিছুক্ষণের মধ্যেই আসলে এই হোটেলে আসবেন, যেখানে তিনি রাত্রি যাপন করবেন, আজকে রাতে থাকবেন এখানে। এবং সেই হোটেলের লবিতে, অর্থাৎ সেখানে একটি তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানকার মালয়েশিয়া বিএনপি সেটি আয়োজন করেছে, এবং এটা সুধী সমাবেশের আয়োজন করেছে। সেই সুধী সমাবেশে যোগ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই উদ্দেশ্যে তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন। আর এর আগে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমানবন্দরে তাকে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হচ্ছে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু প্রথমবারের মতো বিদেশ সফর করছেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর, সরকারের দায়িত্ব নেওয়ার পর তিনি প্রথমবারের মতো তিনি বিদেশ সফর করছেন। সেটি মালয়েশিয়া দিয়ে তার শুরু হলো, এবং এরপরে তিনি কিন্তু চীনে যাবেন। চীনে কিন্তু 3 দিন থাকবেন। সেখানে কিন্তু বেশ কিছু প্রোগ্রাম বা কর্মসূচি রয়েছে। সেখানকার সরকারের সঙ্গে, সেখানকার রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এবং ব্যবসায়ীদের সঙ্গে বেশ কর্মসূচি রয়েছে। কিন্তু তার আগে মালয়েশিয়ায় যিনি কুয়ালালামপুরে আসছেন তারেক রহমান, আজকে তার একটি মাত্র কর্মসূচি, সেটি হচ্ছে যে এখানে স্থানীয় যে বিএনপি, অর্থাৎ কুয়ালালামপুরের যেখানে রয়েছেন যে মালয়েশিয়া বিএনপি আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং
সেই শুধু সমাবেশে তিনি বক্তব্য রাখবেন, নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলবেন, নেতাকর্মীরা তারেক রহমানের সঙ্গে কথা বলবেন, সেই বিষয়ে কিন্তু আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে মালয়েশিয়ার আশেপাশের দেশ থেকেও কিন্তু আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা তারা এসেছেন এই মালয়েশিয়ার কুয়ালালামপুরে এবং এখন ইতিমধ্যে এখানে অবস্থান করছেন তারা। আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গাপুরের বিএনপি যারা রয়েছেন, সিঙ্গাপুর, ব্রুনাই থেকে শুরু করে আশপাশের অনেকে কিন্তু এখানে আসছেন এই কুয়ালালামপুরে যে শুধু সমাবেশ অনুষ্ঠিত যাচ্ছে সেখানে আসবেন। ইতিমধ্যে দেখেছি মানুষের মধ্যে একটি উচ্ছ্বাস কিন্তু আমি দেখেছি কিছুক্ষণ আগে। সাধারণ মানুষ যারা এই নেতাকর্মী যারা আছেন এখানে তারা কিন্তু সেই বিকেল থেকে এই হোটেলের সামনে সাংগ্রিলা যে হোটেল কুয়ালালামপুরে সেখানে তারা অবস্থান করছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য। ইতিমধ্যে প্রধানমন্ত্রী বিমানবন্দরে নেমেছেন, তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে এবং মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে একজন মন্ত্রী পদমর্যাদা থাকছেন এবং তার সঙ্গে তারা সরকারের বেশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা রয়েছেন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। তিনি কিছুক্ষণের মধ্যে এই সাংগ্রিলা হোটেলে তিনি আসবেন এবং শুধু সমাবেশে যোগ দিবেন। তো এই ছিল আমার কাছে মালয়েশিয়া কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে প্রথম বিদেশ সফরের যে সবশেষ খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সর্বশেষ তথ্য জানাতে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি গুরুত্ব পাবে শ্রমবাজার। সিন্ডিকেটের ফাঁদে পড়ে অবৈধ হওয়া প্রবাসীরাও সমস্যা সমাধানের আশায় বুক বেঁধেছেন। কুয়ালালামপুর থেকে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। প্রতিনিয়তই কপালে চিন্তার ভাঁজ। মালয়েশিয়ায় আতঙ্ক আর অনিশ্চয়তা নিয়ে প্রতিটি মুহূর্ত কাটছে মহিন, জুয়েল, শাকিলের মতো বহু প্রবাসী বাংলাদেশের। যে স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পাড়ি দিয়েছিলেন তারা, তা আজ দুঃস্বপ্ন। সিন্ডিকেটের মাধ্যমে পাড়ি দিয়ে কয়েক লাখ বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন মালয়েশিয়ায়। গ্রেফতার আতঙ্কে না পারছেন দেশে ফিরতে, না পারছেন সেখানে থাকতে। প্রবাসীদের প্রত্যেকের অভিযোগ একটি, সিন্ডিকেটের এজেন্সির কারণেই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। আমরা অনেক স্বপ্ন নিয়ে আসছিলাম, প্রবাস জীবনে যাব, অনেক ভালোভাবে চলবে, ফ্যামিলিটা ভালোভাবে চলবে, কিন্তু এখানে আসার পরে আমরা অবৈধ হতে হচ্ছে। আমরা চাই যে বাংলাদেশের যারা অবৈধ লোক আছে তাদের বৈধ হওয়া, যাতে পারমিটটা চালু হয়। তবে এর মাঝেই আশার সঞ্চার হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে। অবৈধ হয়ে পড়া প্রবাসীদের প্রত্যাশা, সরকার প্রধানের এই সফরে নির্ধারণ হবে লাখো যুবকের ভাগ্য। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের হাইকমিশনের তৎপরতা অনেক কম। এই বিষয়টা যেন আমাদের সরকার দেখে আর সিন্ডিকেট মুক্ত যেন কলিং চালু হয়। দুই প্রধানমন্ত্রী বৈঠকে একটা সুস্থ আলোচনা করে সমাধানের ব্যবস্থা উনি নেবেন। বাংলাদেশের কর্মী নিয়োগ প্রতিষ্ঠানগুলো বলছে সিন্ডিকেট মুক্ত হলে ভিসা প্রক্রিয়া হবে সহজ, আবারও ঘুরে দাঁড়াবে শ্রমবাজার। আমাদের শ্রমবাজারটা ওপেন হোক এবং সিন্ডিকেট মুক্ত হোক, সকল রিক্রুটিং লাইসেন্সের মালিক যেন এই ব্যবসাটা করতে পারে। এদিকে প্রবাসী রাজনীতিকদের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে। অর্থনৈতিকভাবে আমাদের দেশের জন্য সুবিধাজনক অবস্থানে যাবে, সেগুলো নিয়ে উনি আলোচনা করবেন বলে আমরা আশা করি। কীভাবে কম মাইগ্রেশন কস্টের মাধ্যমে এখানে শ্রমিক পাঠানো যায় সেই ব্যবস্থাটা ইনশাল্লাহ করবেন। বাংলাদেশের হাই কমিশনার জানান, এই সফরে শ্রমবাজার ও প্রবাসী কল্যাণ সহ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়টিও বেশি গুরুত্ব পাবে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ আছে এবং এই সফরে একটা বিষয় গুরুত্বের সাথে হয়তো আলোচিত হবে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের বিষয়ে একটা নেগোসিয়েশন দ্রুত শুরু করা। বর্তমান সরকারের প্রথম বিদেশ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন গুরুত্ব পেলেও বাংলাদেশের স্বার্থ রক্ষাই প্রধান লক্ষ্য হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়, যেখানে বিনিয়োগ সহ দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্ব পাবে। একই সঙ্গে যারা এখানে অবৈধভাবে প্রবাসী হিসাবে রয়েছেন তাদেরও প্রত্যাশা, সরকার প্রধানের এই সফরে সেই বিষয়েও জটিলতা কাটবে, এমনকি ঘুরে দাঁড়াবে প্রবাসীদের যে ভাগ্য উন্নয়নের চাকা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। অন্য প্রসঙ্গ, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথর এলাকা। বন্ধ ঘোষণা করা হয়েছে পর্যটন কেন্দ্র ও নৌ চলাচল। সুনামগঞ্জেও 3 উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সড়ক ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। দ্রুত গতিতেই ছুটছে পানি, তলিয়ে গেছে সড়ক। পাহাড়ি ঢলে ডুবে গেছে সুনামগঞ্জের তাহিরপুর আনোয়ারপুর সড়ক। পানিতে টইটুম্বর 300 মিটার এলাকা। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বাধ্য হয়ে পায়ে হেঁটে চলাচল করছেন স্থানীয়রা।
তাহিরপুরের কলাগাঁও সীমান্ত এলাকায় পাহাড়ি ঢলে ভেসে আসে কয়লা। সেই কয়লা সংগ্রহের হিড়িক স্থানীয়দের। এদিকে মেঘালয়ের চেরাপুঞ্জিতে কয়েকদিন ধরে হয় ভারী বৃষ্টিপাত। ধলাই নদীতে নেমে আসে সেই পানি। রোববার সকাল থেকে সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর এলাকায় বাড়তে থাকে পানির প্রবাহ। তলিয়ে যায় পর্যটন কেন্দ্রে থাকা একাধিক ভ্রাম্যমাণ দোকান। সাময়িকভাবে বন্ধ রাখা হয় নৌ চলাচল। পর্যটকদের সরিয়ে নেয় স্থানীয় প্রশাসন। আসার পর তো মন খারাপ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য আমাদের এখানে আর কি আটকা পড়া। সাদাপাথর পর্যটন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। প্রশাসন থেকে মানা করা হয়েছে, আর আমরা এখানে চেকিং এ আছি যাতে কোনো নৌকা কোনোভাবে যাইতে না পারে। পর্যটকরা এখানে বিপদের সম্মুখীন হতে পারে, সেই জন্য আমরা সাময়িক সময়ের জন্য বন্ধ রেখেছি। সাদাপাথর এলাকায় অস্থায়ী অন্তত 50টি দোকান ঢলের পানিতে ভেসে গেছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বৃষ্টি ও উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি। এরই মধ্যে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতুরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের ঝুঁকিতে লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার 1200 পরিবার। দুদিন ধরে তিস্তার প্রবল স্রোতে ভাঙনের মুখে রংপুরের গঙ্গাচড়া মহিপুরের তিস্তা সেতুর পশ্চিম পাশের বাঁধ। নদী গর্ভে চলে গেছে বাঁধের 30 মিটার অংশ। গত বছর 900 মিটার বাঁধের প্রায় 100 মিটার অংশ নদীতে গেছে। এরই মধ্যে নতুন করে ভাঙনে বেড়েছে উদ্বেগ। তিস্তা সেতুর বাঁধ এলাকার পাশাপাশি ভাঙনের ঝুঁকিতে লালমনিরহাট রংপুর মহাসড়ক ও নদী তীরবর্তী এলাকার 1200 পরিবার। স্থানীয়দের অভিযোগ, ভারত পানি ছাড়ার কারণে প্রতি বছর নদী ভাঙন সহ বন্যার শিকার হতে হয় তিস্তা পাড়ের মানুষকে। বোটার আসতো এই দিক দিয়ে, এটা রাস্তা ওদিক দিয়ে ঘুরছিল, এত দূর ভাঙে গেছে, এখন কোনো খবরই নেই। 2 বছর থেকে এই বাঁধটি যে বিলীন হয়ে যাচ্ছে, কর্তৃপক্ষ যথাযথ এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যদি আমাদের পানি ছেড়ে দেয়, তাহলে আমরা আমাদের অনেক সবকিছু ভেসে যায়। এরই মধ্যে অবশ্য নদীর পানি কমলে বাঁধের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এসেছে এলজিইডির পক্ষ থেকে। কয়েকদিনের মতো পানি নেমে গেলে আমরা সেখানে বালির বস্তা বা জিও ব্যাগ দিয়ে একটা ব্যবস্থা নিব এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনাও হবে। এদিকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপদসীমার 23 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় বিস্তীর্ণ চরাঞ্চল পানিতে ডুবে যেতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। এতে স্বল্প মাত্রার বন্যা দেখা দিতে পারে। আগামী 72 ঘন্টায় দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে নিম্নাঞ্চলে কিছু বন্যা সৃষ্টি হতে পারে। এদিকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তানজিল হাসনাত, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। সিলেটের শাহজালাল মাজারের দান বাক্স নিয়ন্ত্রণে নজিরবিহীন হস্তক্ষেপ। জেলা প্রশাসনের কার্যক্রমে ক্ষুব্ধ ভক্ত অনুসারী। ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার। ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের দুর্দান্ত সূচনার পরও উইনিং কম্বিনেশন ভাঙছে আর্জেন্টিনা। অস্ট্রিয়ার বিপক্ষে অন্তত 4টি পরিবর্তন নিয়ে মাঠে নামবে স্ক্যালোনি বাহিনী। ছোটখাটো চোট হলেও মন্তিয়ালকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট। তার জায়গায় খেলবেন মলিনা। এছাড়াও সেরা একাদশে জায়গা হারাচ্ছেন আলামাদা ও লাউতারো মার্টিনেজ। ডালাস থেকে বিস্তারিত জানাচ্ছেন এস এম ইকবাল। দুর্দান্তভাবে বিশ্বকাপ মিশন শুরু করেছে আর্জেন্টিনা, তবে আলবিসেলেস্তেদের কপালে এখন চিন্তার ভাঁজ। কাকে তারা রাউন্ড অফ 32 অর্থাৎ নকআউট ফেজে সামলাবে, যার জন্য প্রতিটি ম্যাচই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। প্রবাবলি গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন ম্যাচটা আর্জেন্টিনা খেলতে চলেছে অস্ট্রিয়ার বিপক্ষে, তাই এই ম্যাচ নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে টিম ম্যানেজমেন্ট। আলজেরিয়ার বিপক্ষে দাপটের সঙ্গে ম্যাচে জয় পেলেও এই ম্যাচে অন্তত 4টি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে আলবিসেলেস্তেরা। গঞ্জালো মন্তিয়ালের ডান পায়ে সামান্য চোট রয়েছে, তাকে কিন্তু ড্রপ করে নাউয়েল মলিনাকে বেস্ট 11-এ নেওয়ার একটা চান্স তৈরি হয়েছে বা এটা মোটামুটি নিশ্চিত। এর আগের ম্যাচে লেফট ব্যাককে শুরু করেছিলেন ফাকুন্দো মেদিনা, তাকেও কিন্তু এই ম্যাচে ড্রপ করা হচ্ছে, কারণ এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন তালিয়াফিকো। সুতরাং তালিয়াফিকো যদি সুস্থ হয়ে যান, পুরোপুরি ম্যাচ টেম্পারমেন্টটা তিনি পেয়ে যান, তাহলে কিন্তু তাকে রেখেই প্ল্যান করবে আলবিসেলেস্তেরা। তবে মিডফিল্ড পজিশনে
একটি জায়গায় যে পরিবর্তন আসছে সেটা আগে থেকেই ভাবা হচ্ছিল, সেই জায়গাটা হচ্ছে থিয়াগো আলামাদা, কারণ তার উপর যে ভরসা রেখেছিলেন টিম ম্যানেজমেন্ট সেই আস্থার প্রতিদান তিনি আলজেরিয়া ম্যাচে দিতে পারেননি, তাই তার জায়গায় ঢুকে পড়তে পারেন বা ঢুকে পড়ছেন এটা মোটামুটি নিশ্চিত নিকো গঞ্জালেস। তিনি শুরুর একাদশ থেকেই শুরু করবেন এবং ফরওয়ার্ড লাইনে লিওনেল মেসির সঙ্গে কে হচ্ছেন এটা নিয়ে প্রথম ম্যাচে ধোঁয়াশা থাকলো। আসলে প্রথম ম্যাচে লাউতারো মার্টিনেজের পারফরমেন্সের পর আসলে সব ধোঁয়াশা কেটে গেছে, অর্থাৎ হুলিয়ান আলভারেজকে বেস্ট 11-এ রেখেই কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে একাদশ সাজাবেন লিওনেল স্ক্যালোনি। যেহেতু নকআউট নিয়ে এরই মধ্যে একটা পরিকল্পনা শুরু হয়ে গেছে, কেননা আর্জেন্টিনা যদি নকআউট পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে তাদের সামলাতে হতে পারে আইদার স্পেন অথবা উরুগুয়ে। সেখানে আর্জেন্টিনা নিশ্চয়ই চাইবে না রাউন্ড অফ 32-র প্রথম ম্যাচে স্পেনকে সামলাতে, সুতরাং অনেক সমীকরণ রয়েছে, এগুলো নিয়ে টিম ম্যানেজমেন্ট কাজ করছে। আসলে অস্ট্রিয়া ম্যাচের পর মোটামুটি বড়সড় একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যেই টোটালি টিম প্ল্যানটা করে ফেলতে চায় আলবি সেলেস্তারা। তবে লক্ষ্য একটাই, নকআউট ফেজে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে সামলানো এবং একই সঙ্গে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে দুর্দান্তভাবে একটা টিম কম্বিনেশন গড়ে তুলে যে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে বা শুরু করেছে, যেভাবে বিশ্বকাপটা শুরু করেছে আর্জেন্টিনা, তার ধারাবাহিকতা বজায় রাখা। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ডালাস, যুক্তরাষ্ট্র। ফেভারিটের তকমা নিয়ে প্রথম ম্যাচে হোঁচট খাওয়া স্পেন এবার নামছে সৌদি আরবের বিপক্ষে। গ্রুপ এইচ চ্যাম্পিয়ন হতে হলে এ ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট নিতেই হবে লুই দে লা ফুয়েন্তের দলের। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। আর গ্রুপ জিতে মিশরের বিপক্ষে ড্র করা বেলজিয়ামের প্রতিপক্ষ ইরান। এ ম্যাচ হবে রাত 1টায়। আত্মবিশ্বাসে ভরপুর প্রথম ম্যাচে ছিল প্রত্যাশার পাহাড়, কিন্তু নবাগত কেপ ভার্দে মাটিতে নামিয়ে আনে আসরের হট ফেভারিট স্পেনকে। গোলশূন্য ড্র করে 2 পয়েন্ট হারিয়েছে লা রোজা। এবার নামবে সৌদি আরবের বিপক্ষে। আর এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই ইউরো চ্যাম্পিয়নদের সামনে, কারণ গ্রুপের 4 দলেরই এখন সমান 1 পয়েন্ট। ইউরো চ্যাম্পিয়ন স্পেনের শক্তির জায়গা তাদের আক্রমণ ভাগে। রাইটে বিস্ময় বালক লামিন ইয়ামাল, লেফটে নিকো উইলিয়ামস। তবে দুজনেই প্রথম ম্যাচে খুব একটা গেম টাইম পাননি, শেষ পর্যন্ত সেটাই ভুগিয়েছে স্পেনকে। তবে এই ম্যাচে সেই ভুলটা করবেন না লুই দে লা ফুয়েন্তে। তবে সৌদি আরবকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। প্রথম ম্যাচে শক্তিশালী উরুগুয়েকে 1-1 গোলে রুখে দিয়ে আত্মবিশ্বাসী গ্রিন ফ্যালকনস। দলের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক সালেম আল দাউসারি। আন্তর্জাতিক ফুটবলে তার গোল 27টি। তবে পুরো ম্যাচে স্পেনের বলের দখল সামলানোই হবে তাদের জন্য বড় চ্যালেঞ্জ। পরিসংখ্যান অবশ্যই স্পেনের পক্ষেই কথা বলছে। ফিফা র্যাঙ্কিংয়ে 2 নম্বরে স্পেন আর সৌদি আরব 61তম। দুই দলের মানের পার্থক্য কাগজে কলমে স্পষ্ট, কিন্তু এবারের বিশ্বকাপ দেখিয়েছে ফেভারিটদের জন্য কোনো ম্যাচই সহজ নয়। বিশ্বকাপের গ্রুপ পর্বে আরও একটি গুরুত্বপূর্ণ লড়াই। ইউরোপের শক্তিশালী দল বেলজিয়ামের সামনে এবার এশিয়ার অন্যতম সেরা দল ইরান। দু দলের জন্য এই ম্যাচের ফল হতে পারে নকআউটের সমীকরণ বদলে দেওয়ার মতো। তাই লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম অপেক্ষা করছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। তামিম হোসেন, সময় সংবাদ। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় জড়িত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। সম্পৃক্ত ছিলেন আরও 30 জনকে হত্যায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে একথা জানিয়েছেন তার বডিগার্ড সেনা সদস্য ইমরুল কায়েস। জিয়াউল আহসানকে নিষ্ঠুর খুনি বলে অভিহিত করেছেন চিফ প্রসিকিউটর। 24-এর 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর 16 আগস্ট গ্রেফতার হন আলোচিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। র্যাবের দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে গুম খুনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা করা হয়। রোববার ট্রাইব্যুনাল একই জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেন জিয়াউল আহসানের একসময়ের দেহরক্ষী সেনা সদস্য ইমরুল কায়েস। জবানবন্দিতে ইমরুল কায়েস বলেন, 2012 সালে বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণ, গুম ও হত্যার সঙ্গে জিয়াউল আহসান জড়িত। বলেন, এই সংক্রান্ত একটি ফোনালাপ শুনে এমন ধারণা তার। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন, আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছি, এখন এর বেশি আমি আর কি করব। আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। পিলখানা হত্যাকাণ্ডের পর 10 বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ ও বুড়িগঙ্গা নদীতে নিয়ে গুলি করে হত্যা করা হয় বলেও আদালতকে জানান সাক্ষী ইমরুল কায়েস। চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান একজন নিষ্ঠুর খুনি। একটা বস্তার সাথে একজন আসামিকে শোয়ানো হতো, সেই বস্তার উপরে সেটার উপরে আবার একটি বস্তা রাখা হতো, সেই বস্তাটার উপরে আবার আরেকজন আসামিকে রাখা হতো, সবগুলাকে একটা রশি দিয়ে বাঁধা হতো, প্রত্যেকের মাথার মধ্যে পিস্তল ঠেকিয়ে
গুলি করা হতো। জিয়াউল আহসান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তবে র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক থাকাকালে তাকে নিয়ে বিতর্কের শুরু। সাবিরা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। খাদিম নন, সিলেটে বড় 2 মাজারের আয় ব্যয়ের হিসাব রাখবে জেলা প্রশাসন। এজন্য বসানো হয়েছে নতুন দানবাক্স ও সিসিটিভি। অনেকে স্বাগত জানালেও 700 বছরের ইতিহাসে দানবাক্সে প্রশাসন হস্তক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ অনেকে। সিলেট থেকে দিগেন সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্টে বিস্তারিত। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর মাজার থাকায় অলি আউলিয়ার পুণ্যভূমির খ্যাতি আছে সিলেটের। মানত পূরণের আশায় প্রতিদিনই হাজারো ভক্তের পদচারণায় মুখর থাকে মাজার। ভক্তরা দান বাক্সে নগদ অর্থের পাশাপাশি দান করে স্বর্ণালংকার সহ নানা মূল্যবান সামগ্রী। 700 বছর ধরে মাজারের এসব দেখভাল করে আসছে মাজার কমিটি। অভিযোগ উঠেছে খাদেম পরিচয়ে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাজারের বিপুল অর্থ ও সামগ্রী ভোগ দখল করে আসছে। টাকা পয়সা এগুলা যেন সঠিক ব্যবস্থাপনা সঠিক কাজে ব্যবহার হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরনো দান বাক্স সরিয়ে বসানো হয়েছে নতুন দান বাক্স। পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত কমিটি আগামী 1 মাস আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখবে। তবে প্রশাসনের এই উদ্যোগ নিয়ে আছে ভক্ত ও মাজার কর্তৃপক্ষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। এইটা আমাদের পূর্বপুরুষ থেকেই চলে আসতেছে এবং আমাদের একটা কোর্টের রায়ও আছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বলছে দানের অর্থ মাজার উন্নয়ন ও আন্তর্জাতিক মানের একটি দরগা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে ব্যয় করা হবে। টাকাগুলো যেভাবে বিগত দিনগুলোতে বিতরণ করা হয়েছে, যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে লেগেছে বা ব্যয় করা হয়েছে, ওইভাবেই থাকবে, জাস্ট হিসেব নিকেশটুকু থাকবে। প্রায় 35 কোটি টাকা ব্যয়ে 2 মাজারের চলমান উন্নয়ন প্রকল্পে মাজার কর্তৃপক্ষের 5 কোটি টাকা দেওয়ার কথা থাকলেও প্রকল্পের 65% কাজ শেষ হওয়ার পরও সেই অর্থ পরিশোধ করা হয়নি। ফলে নতুন এই উদ্যোগ কতটা স্বচ্ছতা নিশ্চিত করতে পারে সেদিকেই এখন নজর সবার। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। প্রশাসনের আলোচিত কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পদায়ন করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে। জনপ্রশাসনে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেটি প্রুর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোহাম্মদ সরওয়ার আলমকে বদলিজনিত কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর আগে 2025 সালের 18 আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। সন্ধ্যার সময় আরও থাকছে। শান্তি ও সমৃদ্ধি প্রসারে একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র, ইরান। সুইজারল্যান্ডে বৈঠকে জেডি ভ্যান্স, মধ্যস্থতাকারী কাতার, পাকিস্তানের অংশগ্রহণ। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 5 বাংলাদেশি সহ 6 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশিদের বাড়ি সিলেটের কানাইঘাটে। তাদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জীবিকার সন্ধানে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে কাতারের 5 বাংলাদেশি সহ 6 জন, প্রাণ গেল সবার। কাতারের স্থানীয় সময় রোববার সকাল 10:30টার দিকে আল শাহানিয়া শহরের সামাল সড়কে এ দুর্ঘটনা হয়। খবরটি পৌঁছালে সিলেটের কানাইঘাটে স্বজনদের মাঝে শুরু হয় আহাজারি। লাস্টটা মনে করো যাতে জেলা দেশ আয় ও ব্যবস্থা কাতার যারা আসো নকলে ইন্ডিয়া ব্যবস্থাটা করতা আর দোয়া করতা যে পরিবার তো আর উপার্জনকারী কেউ নাই। নিহত বাংলাদেশিরা দক্ষিণ মানিগ্রাম ইউনিয়নের গাছবাড়ি এলাকার বাসিন্দা। তারা হলেন জসিমউদ্দিন, জিবালউদ্দিন, মাঝতালুক মোস্তাক আহমদ, জোবাইর আহমেদ ও কাদের আহমদ। দীর্ঘদিন ধরে তারা জীবিকার তাগিদে কাতারে অবস্থান করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মিডিয়ায় দেখতেছি ঘটনা সঠিক, হ্যাঁ, 5 জন মারা গেছে। স্থানীয় প্রবাসী বাংলাদেশি সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে কী কারণে এ দুর্ঘটনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক। সময় সংবাদ, সিলেট। ঋণের বোঝা নিয়ে সরকার গঠনের মাত্র 1.5 মাসের মাথায় করা প্রস্তাবিত বাজেট পারফেক্ট নয়। সমস্যা চিহ্নিত করে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে আসতে সরকার অর্থের বিকল্প উৎস খুঁজছে বলেও জানান মন্ত্রী।
2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। এর বিশাল লক্ষ্য পূরণে এনবিআর করদাতাদের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে, যা সাধারণ মানুষের পকেট আরও খালি করবে। রবিবার রাজধানীর গুলশানে সিপিডির বাজেট সংলাপে উঠে আসে এমন অনেক বিষয়। সংস্থাটি বলছে, প্রস্তাবিত বাজেট বাস্তবতা বিবর্জিত ও উচ্চাভিলাষী, যা দেশের বর্তমান অর্থনৈতিক সংকটে বাস্তবায়ন প্রায় অসম্ভব। We see that the operation cost is much higher than the development expenditure. Development expenditure is declining. অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, বিগত সরকারের ঋণের বোঝা নিয়ে বিএনপি সরকার মাত্র 1.5 মাসের মাথায় প্রস্তাবিত বাজেটটি যথাযথ নয়। সমস্যাগুলো চিহ্নিত করে পর্যালোচনা করা হচ্ছে। সবগুলো নিয়ে 1.5 মাসে একটা বাজেট প্রস্তুত করা হয়েছে। আমি বলছি না এই বাজেটটা পারফেক্ট বাজেট। এই বাজেটের মধ্যে যেখানে যেখানে সমস্যা রয়ে গেছে এগুলো আমরা আবার দেখছি, এখন রিভিউ করছি। অর্থমন্ত্রী বলেন, বেসরকারি ব্যাংক থেকে অতিরিক্ত সুদে ঋণ নেওয়া থেকে বের হয়ে আসতে চায় সরকার। গ্র্যাজুয়ালি আমরা ব্যাংক বরোইং থেকে বেরিয়ে এসে অল্টারনেটিভ ফাইন্যান্সিং এবং ট্যাক্স জিডিপি আমাকে বাড়াতে হবে, আমাদের কোনো অপশন নাই। রাজনৈতিক পরিচয়ে কেউ ফ্যামিলি কার্ডের আওতায় আসবে না বলেও সাফ জানিয়ে দেন অর্থমন্ত্রী। পলিটিক্যালি কেউ এই ফ্যামিলি কার্ড সিলেকশন প্রসেসে আমরা ইনভলভ করিনি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শান্তি ও সমৃদ্ধি প্রসারে একসঙ্গে কাজ করবে ইরান ও যুক্তরাষ্ট্র। রোববার সুইজারল্যান্ডের জেনেভায় শান্তি আলোচনায় অংশ নিয়ে এই মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরান থেকে আলোচনায় অংশ নিয়েছেন স্পিকার গালিবফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এছাড়াও মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ ও ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এদিকে পারমাণবিক বোমা তৈরি করবে না বলে লিখিত দিতে তেহরান প্রস্তুত আছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 60 দিনের যুদ্ধবিরতির সময় প্রণালী থেকে টোল নেওয়া হবে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ায় লাল গালিচা সংবর্ধনা, যোগ দেবেন বিএনপির আলোচনায়। কাল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক, গুরুত্ব পাবে শ্রম বাজার ইস্যু। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত, সিলেটে সাদা পাথর পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা। তিস্তার পানি বেড়ে রংপুরে সেতু রক্ষা বাঁধে ভাঙন, ঝুঁকিতে 1200 পরিবার। এবং বিশ্বকাপে 33 ম্যাচেই গোলের সেঞ্চুরি, আর্জেন্টিনার সামনে কাল অস্ট্রিয়া চ্যালেঞ্জ। জয়ের খোঁজে রাতে আলাদা ম্যাচে লড়বে স্পেন বেলজিয়াম, 1 যুগ পর নকআউটে জার্মানি। এই ছিল সন্ধ্যার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। স্বপ্নব, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।